আসসালামু আলাইকুম। এইচএসসি 26, তুমিও কি এখন পর্যন্ত থিম রাইটিং এবং সামারি রাইটিংকে এক মনে করে কাজ চালিয়ে দিচ্ছ? আসলে এর ভিতরে অন্তর্নিহিত কি কি পার্থক্য আছে আর কিভাবে থিম রাইটিং যদি আমরা পরীক্ষায় লিখি তাহলে সবচেয়ে ভালো মার্কস পাবো, এটা নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা কালক্ষেপণ না করে শুরু করি। লেটস স্টার্ট। থিম রাইটিংয়ে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে থিম রাইটিং হচ্ছে দ্য আনটোল্ড ওয়ার্ডস, মানে লেখক একটা লেখার ভিতরে অন্তর্নিহিত কি বোঝানোর চেষ্টা করতেছে এটাই আসলে থিমের ভিতরে লিখতে হবে আমাদেরকে। আমি যদি বাংলায় খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে একটা কবিতাংশ পড়ে আসছি, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। তো এখানে অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি? অন্তর্নিহিত উদ্দেশ্য কিন্তু মোমের বাতি জ্বালানো কিংবা যে আবার তার জীবনে আলো আসবে না এরকমটা না। আসলে এখানে একটা অন্তর্নিহিত আলাদা অর্থ আছে, যে যার প্রাচুর্যের সময় অতিরিক্ত বেশি খরচ করে ফেলে বা নষ্ট করে ফেলে সে কিন্তু ভবিষ্যতে ভোগান্তির শিকার হয়। এই যে থিম রাইটিংয়ের মেইন জিনিসটা হচ্ছে আনটোল্ড স্টোরি, মানে লেখক আসলে কি বোঝাতে চাচ্ছেন, এর অন্তর্নিহিত কি জিনিস আছে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদেরকে কি জানতে হবে, যে অন্তর্নিহিত আমাদের যেই লেখক একটা উদ্দেশ্য আছে, এই অন্তর্নিহিত উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। তো এরপরে দেখো যে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কচ্ছপ ও খরগোশের গল্পে। সামারি হলো যে পুরা জিনিসটাকে শর্টে কিভাবে বোঝানো যায়, আর থিম হচ্ছে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা হচ্ছে আমাদের শিক্ষা বা অন্তর্নিহিত উদ্দেশ্য, এটাই আমাদেরকে থিমের ভিতরে লিখতে হবে। আমরা আরো ক্লিয়ার হব। চলো এবার আমরা দেখব যে সামারি বনাম থিম, এটার আসলে কিছু বেসিক পার্থক্য আছে। আহামরি বেশি পার্থক্য নেই, তবে কিছু বেসিক পার্থক্য আছে। এই বেসিক পার্থক্যগুলো দেখব। সামারি হচ্ছে মূল কাহিনী বা ঘটনার একটা প্রবাহ, এটা হচ্ছে প্লট বা ইভেন্টের একটা প্রবাহ। কিন্তু থিমের জিনিসটা হচ্ছে, থিমের হচ্ছে মূল বিষয়বস্তু বা অন্তর্নিহিত অর্থ, এটা আমাদেরকে বের করতে হবে। সামারিতে কি ঘটছে এটাতে ফোকাস করা হচ্ছে, কিন্তু থিমে কেন ঘটছে এটাতে ফোকাস করা হচ্ছে। থিমে হচ্ছে কেন প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতেছি। সামারিতে লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থটা আমরা নিচ্ছি বেশি ক্ষেত্রে, কিন্তু থিমের ক্ষেত্রে আমাদের রূপক বা প্রতীকী অর্থ বা মেটাফরিক্যাল যে একটা মিনিং আছে, এই মেটাফরিক্যাল মিনিংটা আমাদেরকে নিতে হবে। পয়েন্ট অফ ভিউ সামারির ক্ষেত্রে স্পিকার যেভাবে বলছে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, কিন্তু থিমের ক্ষেত্রে আমি যে থিম লিখবো, ধরো তুমি পরীক্ষায় বসে থিম লিখতেছো, তাহলে তুমি কি বুঝলা আসলে এই পয়েমটা পড়ে, বা তোমরা বা মানব সম্প্রদায় আসলে এই পয়েমটা পড়ে কি বুঝলো, এই জিনিসটা আমাদেরকে থিমে খুব সংক্ষেপে তুলে ধরতে হবে। এরপরে সাইজ, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। মূল টেক্সটের 1/3 হয় সামারি, আর থিম হয় আমাদের খুব সংক্ষেপ, 5 থেকে 6 লাইন বা 50 থেকে 60 শব্দের ভিতরে। এবার আমরা আসি থিম রাইটিং এর জন্য আসলে কোন কোন জায়গায় আমাদের এমফাসাইজ করতে হবে বা জোর দিতে হবে। জোর দিতে হবে সেটা হচ্ছে আমরা গল্পের পেছনের কারণ বা উদ্দেশ্য এটা বের করব। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কিং মেডাস সবকিছু টাচ করলে সোনা হয়ে যায়। তো এখান থেকে কিন্তু আমাদেরকে ওই জিনিসটা বলতে হবে না, বরং বলতে হবে যে এখানে মানুষের অতি লোভ এবং অর্থলিপ্সার করুণ পরিণতি, এটা আমাদেরকে খুব সংক্ষেপে প্রিসাইজ ওয়েতে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে এখানে মেটাফরিক্যাল মিনিং নিতে হবে, আক্ষরিক অর্থ আমাদের নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে মেটাফরিক্যাল অর্থ। তো মেটাফরিক্যাল অর্থ কীরকম দেখো, এখানে স্কাইলার্ক মানে পাখি নয়, বরং এটাকে ফ্রিডমের একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে। এরপরে কেস মানে খাসা নয়, এটাকে একটা বন্দির অবস্থা তুলে ধরা হয়েছে। এই যে মেটাফরিক্যাল অর্থগুলো, এগুলো আমাদেরকে থিমে তুলে ধরতে হবে। এরপরে দেখো রিডার রেসপন্স থিওরি, এখানে আমাদেরকে কি করতে হবে, থিম লেখার সময় লেখক কি বুঝিয়েছেন তার চেয়ে বড় কথা হলো আমি নিজে কি বুঝলাম, বা আমরা যারা লিখতেছি এই জিনিসটা তারা কি বুঝলাম, মানব সম্প্রদায় কি বুঝলো, এই জিনিসটা আমাদেরকে তুলে ধরতে হবে। লেখকের পয়েন্ট অফ ভিউ না, বরং পাঠকের পয়েন্ট অফ ভিউ। এরপরে যদি আমরা আসি, তাহলে জীবনীমূলক তথ্যগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এগুলো তুলে দেওয়া যাবে না। ঐতিহাসিক প্রেক্ষাপট এগুলো দেওয়ার দরকার নাই, নাম উল্লেখ না করাই ভালো। পয়েটের এগুলো নাম উল্লেখ না করাই ভালো, স্ট্যান্ডার্ড ফরম্যাটে এগুলো না করাই ভালো। এবার তোমাদের একটা থিম সর্বোচ্চ ভালো বা আপার লেভেলে কখন যাবে, যখন তোমরা এই 3টে স্টেপ ফলো করতে পারো। ফার্স্ট স্টেপ, প্রথম 2 লাইন কবিতার মূল সুরটি
এক বা দুই বাক্যে তুলে ধরতে হবে, মানে মূল ভাবটা এক বা দুই বাক্যে তুলে ধরতে হবে। এরপরে সেকেন্ড স্টেপ, মাঝের 2-3 লাইন কবিতার ভিতরে লুকিয়ে থাকা রূপক বা সিম্বলগুলোর ব্যাখ্যা দিতে হবে, আসলে মেটাফরিক্যালি কি কি রিপ্রেজেন্ট করতেছে। শেষ এক লাইনে কি করতে হবে, একটা সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ দিয়ে শেষ করতে হবে। এই 3টা স্টেপ যদি ফলো করতে পারো তাহলে দেখবে থিম রাইটিংয়ে তোমার একটা টপ নচ মার্কস আসতেছে। আরও কিছু জিনিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে থিম রাইটিংয়ের ভিতরে আমরা যে জিনিসগুলো আরেকটু দেখার চেষ্টা করব, যে আমাদের 3টা প্রশ্নের যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলে বুঝবো যে থিম রাইটিংয়ে আমরা 8-এ 8 পাবো। সেই 3টা কি, আমি কি ঘটনার বর্ণনা কমিয়ে ভাবার্থ লিখেছি? যদি ভাবার্থ লেখা ইয়েস হয় তাহলে তুমি একটা ভালো মার্কস পাবা। এরপরে প্রতীকী বা সিম্বল বা মেটাফরিক্যালি কোনো কিছুর যদি তুমি ব্যাখ্যা দিয়ে থাকো সেটা হবে ইয়েস হবে, তাহলে তোমার এখানে ভালো একটা মার্কস পাবা। আমি কি অপ্রয়োজনীয় ঐতিহাসিক জীবনীমূলক কথাগুলোকে বাদ দিয়েছি? যদি হয়ে থাকে তাহলে তুমি ভালো মার্কস পাবা। আর আমি কি 5 থেকে 6 লাইনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি? যদি ইয়েস হয় তাহলে তুমি 8-এ 8 পাবা রিপোর্ট রাইটিংয়ে। এখন আমরা দেখব কিছু এক্সাম্পল। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো যে থিম রাইটিংটা আমাদেরকে কিভাবে লিখতে হয়। এখানে ড্রিমস কবিতাটা দেয়া আছে, এটার আমরা থিম লিখবো। তো এই থিমটা কিভাবে লিখছে, আমি ঠিক যেভাবে এতক্ষণ পর্যন্ত রুলসগুলো দেখাইলাম ঠিক এভাবে লেখা আছে, তুমি এই জিনিসটা একবার রিডিং দিয়ে নেবা। এরপরে দেখো আমরা এখানে আই ডাইড ফর বিউটি এটা পয়েন্টটা তুলে দিয়েছি, এবং এর পরবর্তীতে আমরা যেই রুলসগুলো বলেছিলাম যে সিম্বলিক অর্থ দিব, আমরা একটা খুব সুন্দর যে মেটাফরিক্যাল ব্যাখ্যা আছে এগুলো দিব, আর পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে পাঠক কিভাবে চিন্তা করতেছে এই জিনিসগুলো আমরা তুলে ধরবো। তো এই জিনিসগুলো এভাবে এখানে উল্লেখ করা আছে বা থিম রাইটিং দেওয়া আছে। তোমরা যদি এভাবে ফলো করতে পারো থিম রাইটিংয়ে 8-এ 8 পাওয়া ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওর বা এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।